এ যেন আমার মনের কথা। শুধু আমার মনের কথা কেন বলছি? বিবাহিত মেয়েদের মনের মাঝে অদ্ভুত এক বিষণ্ণতা এসে ভর করে। সংসার জীবনে যত সুখেই থাকুক, এই বিষণ্ণতা ছাড় দেয় না তাকে। অনেক ব্যস্ততার সংসারী মেয়েটাও এই বিষণ্ণতায় কাবু হয়ে যায়। হঠাৎ কোনো এক বিকেলে যখন বাইরে থেকে শুকনো কাপড়গুলো তুলতে গিয়ে সে এক মুহূর্ত দাঁড়ায়, শেষ কাপড়টা হাতে নিতেই হয়তো বিষণ্ণতা ভর করে। কখনো বা রান্নার ফাঁকে সব গুছিয়ে নিয়ে একটু জিরোয়, এই তো শেষ যখন তরকারিটা নামিয়ে দেবে চুলা থেকে, ঠিক তখন হয়তো মন খারাপ হয়ে যায় তার। কিংবা কোনো তাড়া না থাকা কুয়াশায় ঢাকা ভোরবেলায় চায়ের কাপ হাতে নিয়ে বসে এই বিষণ্ণতাগুলো মাথায় চেপে বসে তখনই। কখনো বা মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে বিশ্রী রকমের একা লাগে তখন। বিয়ের আগে সব পাওয়া না পাওয়াগুলো সুখের মুহূর্ত ওই বিষণ্ণতার কারণ। হঠাৎ মনে পড়ে যায়, একটা উঠোন ছিল বাপের বাড়ি, কত আড্ডা হতো সেখানে। বিকেল হলেই পাড়ার সব ছেলেমেয়েরা মিলে একসঙ্গে কত খেলাই না খেলতাম। কারো কি মনে পড়ে ওই সব? বাড়ির ঠিক উঠোনের মাঝেই ছিল সাদা গন্ধরাজ ফুলের গাছ। যখন ফুলগুলো ফুটত, চারিদিকে গন্ধে মৌ মৌ করত। গাছের তলাটা বিছিয়ে থাকতো ফুলে। বৃষ্টি হলেই যেন ফুলের সৌন্দর্য আরো বেড়ে যেত। ফুল চুঁয়ে টপ টপ করে পানি ঝরত। আচ্ছা, কেমন আছে আমার সেই গন্ধরাজ ফুলের গাছটা? বৃষ্টি হলে এখনো কি ভেজে ফুলগুলো? হয়তো এখনো বৃষ্টি হলে ফুলগুলো ভিজে, তাই না? হয়তো এখনো আগের মতোই গন্ধ ছড়ায়। হয়তো বাপের বাড়ির সবকিছুই রয়ে গেছে আগের মতো, শুধুমাত্র আমি থাকার জায়গাটাই শূন্য পড়ে আছে। লোকে বলে বিয়ের পর মেয়েটা সংসারী হলো, বাপের বাড়ি ছাড়লো। আমরা মেয়েরা যারা বিয়ের পর বাপের বাড়ি ছাড়ি, বাপের বাড়িটা কি আমাদের ছাড়ে? কে জানে, হয়তো বাড়িটারও মনে পড়ে আমাদের। হয়তো সেও বিষণ্ণ হয় আমাদের মতো, শুধু দেখতে পায় না বিষণ্ণতাটুকু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপু ভাইয়েরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে সারাদিনের টুকিটাকি কাজ নিয়ে একটা এলোমেলো ভিডিও সাজিয়েছি। তো সকালের পর্বটি আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আজকে ঝটপট করে রান্না করে নিচ্ছি রেডিমিক্স মশলা দিয়ে বিরিয়ানি। আর পাশাপাশি অনেক কাজও করে নিচ্ছিলাম, যদিও সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ একসাথে সব কিছু তো ফুটেজ নেওয়া সম্ভব না, আর কাজ করা ফুটেজ না এটাও পসিবল হচ্ছে না। তাছাড়া আমি এখন একটু ব্যস্তই থাকি ইদানিং। তার একটা কারণও আছে, আপনারা তো সবাই জানেন আমি এই মাসের মধ্যেই আমার নতুন ফ্ল্যাটে শিফট করব। সেই জন্য চেষ্টা করছি সব কিছু একটু একটু করে গুছিয়ে নেওয়ার জন্য। আর আমি যেহেতু সবসময় একটু অসুস্থ বেশি থাকছি, তাই চাইলেও কিন্তু একসঙ্গে অনেক কাজও করতে পারবো না। তাই আগে থেকেই একটু একটু করে করে রাখছি। আমার বাসার অনেক কিছুই আমি কিন্তু একটু একটু করে গুছিয়েছি। এক্সট্রা যত হাঁড়ি পাতিল যা কিছু ছিল সব কিছু কিন্তু ক্লিন করে ফেলেছি। আর সেজন্য আমাকে সাহায্যও করছে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড রয়েছে, তিনি আমাকে মোটামুটি অনেক সাহায্য করছে। তো আজকেও কিন্তু আমি সেই সব কাজগুলোই করব। তো সে কারণে ভাবলাম প্রথমে আজকে রান্নাটা শেষ করে নিই। একটু বিরিয়ানি রান্না করে নিয়েছি ঝটপট করে, যেন সারাদিন আর কিছু রান্না না করলেও চলে, কারণ বাচ্চারা মোটামুটি বিরিয়ানি অনেক পছন্দ করে। তাই আমার কাছে বিরিয়ানি রান্না করাটাই সহজ সমাধান মনে হলো। তো ভিডিওর এই পর্যায়ে আমার সকল আপুদের কাছে, ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ফেলুন। আর ভিডিওটি দেখা শেষ করে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো এরই মধ্যে আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আজকে একদম কাজের ফাঁকে ঝটপট করে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, তাই কোনোভাবেই কিন্তু পরিবেশন করিনি। তো রান্না শেষ করে এখন চলে এলাম বাসার অন্যান্য কাজগুলো করতে। আজকে বাসার যত ফুল ছিল সবকিছু নামিয়ে নিয়েছি। এগুলো সব ক্লিন করে ফেলবো, এই মুহূর্তে আর সাজাবো না। যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন আর নতুন বাসায় যাওয়ার তৌফিক দান করেন, তাহলে সেখানে গিয়ে আবার নতুন করে সাজাবো। তাই ভাবলাম সবকিছু একটু ক্লিন করে নিই। অনেক ফুল তো এমনিতে নষ্ট হয়ে গেছে, হয়তো বা সেগুলো ফেলে দিব। আর যে ফুলগুলো ভালো আছে সেগুলো আবার নতুন করে সাজিয়ে নিব। কিন্তু সবকিছুই ক্লিন করে নিচ্ছিলাম। তো এই যে আমার কাজে হেল্প করছিল আমার বাসায় যিনি কাজ করেন সে আপাটা। সত্যি বলতে এই বাসাটা ছেড়ে চলে যাব এটা ভাবতেও আমার কাছে ভীষণ কষ্ট হচ্ছে। এখানে আমি এসেছি মানে এই বাসাতে আমার এখন প্রায় ৭ বছর রানিং চলছে। দেখতে দেখতে ৭টা বছর কিভাবে যেন চলে গেল। যখন আমি বাসাতে আসি তখন আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু অনেক ছোট ছিল। একদম ছোট ছোট ওদেরকে নিয়ে এখানে আসি, আর এখন ওরা অনেক বড় হয়ে গেছে। আর আমিও এই বাসা থেকে চলে যাচ্ছি। মানে বিষয়টা ভাবতেই আমার কাছে কেমন জানি লাগে। তো যেহেতু নতুন বাসায় শিফট হব, বাসায় অনেক কাজ থাকবে। আর নতুন বাসায় গিয়ে তো আমার কাজের কোনো শেষ থাকবে না, সেটা নিশ্চয়ই আপনারা বুঝেন। বাসা গোছাতে অনেকটা সময় লেগে যাবে। আর সেই সঙ্গে দেখতে দেখতে কিন্তু রমজানও চলে আসছে। এই মাস শেষ হলেই রোজা শুরু। তো ভাবলাম যে যেহেতু রমজান আসছে আবার নতুন বাসায় যাব, সব মিলিয়ে যতটা সম্ভব আমি একটু কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি। যেহেতু নতুন বাসায় গিয়ে শিফট হতে বা গুছাতে তো অনেকটা সময় লেগে যাবে, তখন কিন্তু এই ধরনের কাজগুলো করতেও ভালো লাগবে না। যদি সবকিছু রেডি থাকে তাহলে ইজিলি কুক করা যাবে। তো সেই কারণে সমস্ত মশলাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখানে প্রায় ১.৫ কেজির মতো আদা নিয়েছি, রসুন নিয়েছি ২ কেজির মতো, পেঁয়াজ নিয়েছি ২ কেজির মতো। তো সমস্ত মশলাগুলো ব্লেন্ড করে রাখছি। আশা করছি এতেই আমার ১-১.৫ মাস চলে যাবে। তো সেই সঙ্গে রোজারও কিছুটা প্রিপারেশন নেওয়া হচ্ছে। কারণ ওই যে নতুন বাসায় গেলে তো বাসা নিয়ে ঝামেলায় থাকতে হবে। রমজান চলে আসবে, তখন কিভাবে কি করব? একা হাতে সবকিছু হয়তোবা তখন পেরে উঠব না। আর নতুন বাসায় আমি যেখানে যাচ্ছি সেখানে তো আশেপাশে তেমন কোনো লোকজনও নেই। তাছাড়া সেখানে গিয়ে হেল্পিং হ্যান্ড খুঁজতে হবে, তারপর তো নতুন লোক পাবো। আর এইসব ভাবনা থেকেই আগে থেকেই সবকিছু রেডি করে নিচ্ছি। তো কাজগুলো করতে করতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্ট পড়ে নিচ্ছি। প্রথমেই পড়ে নিচ্ছি, গুড মর্নিং আইডি থেকে একজন আপু লিখেছেন, যিনি আমার গত পর্বের ধাঁধার সঠিক উত্তরদাতা ছিলেন। আপু লিখেছেন, আপু আমি আগামী পর্বের ধাঁধার উত্তর দিয়েছি। আমি একজন মেয়ে আর আপনার একজন অনেক বড় ফ্যান। ধন্যবাদ প্রিয় বোন আমার। তোমার কমেন্টটি পেয়ে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা জেনে আরো ভালো লেগেছে যে আমারও কোনো একজন বোন আছে যিনি আমার অনেক বড় ফ্যান। তবে আমি সব থেকে বেশি খুশি হতাম তোমার নামটি জানতে পারলে। আর তুমি কোথা থেকে দেখছো? যদি তুমি আমার আজকের ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমার নাম এবং কোথা থেকে দেখছো সেটা জানিয়ে যাবে। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে একজন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। শুরুতে বলা কথাগুলো খুব খুব ভালো লাগলো। নতুন ফ্ল্যাটের ফাইনাল লুক দেখার অপেক্ষায় রইলাম। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ আপনাদের সবার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সবকিছু ব্লেন্ড করা হয়ে গেছে। তো আমি কিন্তু অনেক বড় বড় বক্সের মধ্যে করে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। তবে ডিপ ফ্রিজে রাখার আগে রেগুলার রান্নার যে মশলার বক্স রয়েছে সেখানে কিন্তু বেশ কিছুটা মশলা রেখে নিয়েছিলাম। কারণ প্রতিদিন এত মশলা বের করে সেটা নরম করা কিন্তু পসিবল না। তো এরপর চলে এলাম শুকনো মশলাগুলো গুঁড়ি করার জন্য, মানে গরম মশলাগুলো। আজকে আমি তেজপাতা, দারচিনি আর এলাচ এগুলো একসঙ্গে গুঁড়ো করে নিব। এই মশলাগুলো গুঁড়ো করে নিলে আমার দেখা গেছে ৫ থেকে ৬ মাস অনায়াসে চলে যাবে। কারণ এই মশলা কিন্তু খুব বেশি একটা ব্যবহার করা হয় না। তো আমি এখানে প্রায় হাফ কেজিরও বেশি দারুচিনি নিয়েছি, আর এলাচ নিয়েছি হাফ কেজির বেশি, আর সেই সঙ্গে তেজপাতা নিয়েছি। তবে তেজপাতার পরিমাণটা একটু কম ছিল। আর তেজপাতা যেহেতু কাটতে হয়েছে তাই পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি, পরবর্তীতে আবার করে নেব। আর এই ধরনের মশলাগুলো করা থাকলে রান্নার ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা থাকে না।
আর আমি কিন্তু এই কাজগুলো অনেক সময় ধরে করে নিয়েছি। আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়তো বা কয়েক মিনিট লেগেছে, কিন্তু আমার এগুলো করতে করতে সারাদিন চলে গেছে। কারণ এগুলো তৈরি করা বা রেডি করার জন্য একটা সময়ের প্রয়োজন আছে। দারচিনিগুলো আমি প্রথমে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, এরপর কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে সেটাকে হালকা করে গরম করে নিয়েছি। এমনভাবে গরম করতে হবে যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু সেই দারচিনিটা আর খাওয়া যাবে না, আর দারচিনির যে আসল সুগন্ধটা সেটা কিন্তু থাকবে না। এলাচের বেলাও কিন্তু একই অবস্থা। আমি কিন্তু একদম হালকা আঁচে এই এলাচগুলো গরম করে নিয়েছি, যেন পুড়ে না যায় বা এলাচের কালার কোনোভাবে নষ্ট না হয়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। যেমন এলাচ তেমনই ছিল, বা দারচিনিও যেমনটা তেমনই ছিল, মানে গায়ে কোনো দাগ লাগতে পারবে না। তাহলে কিন্তু এটা তিতো হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। জাস্ট গরম করার জন্য হালকা আছে আমি এখানে বসিয়ে রেখেছি, যেন এটা মুচমুচে হয়ে যায়। এতে করে ব্লেন্ড করতে অনেক সহজ হবে। তো প্রথমে আমি দারচিনিগুলো গুঁড়ো করে নিব, এরপরে এলাচ গুঁড়ো করব। খুব সহজে কিন্তু দারচিনিগুলো গুঁড়ো হয়ে যাবে। আপনারা যদি এভাবে শুকনো মশলা গুঁড়ো করতে চান বাসায় বসে, তাহলে অবশ্যই এভাবে হালকা একটু গরম করে নেবেন। বাসায় যদি রোদ থাকে তাহলে তো কথা নেই, ছাদে একটা দুপুর রোদে দিয়ে রাখবেন, তাহলেও গরম হয়ে যাবে। আর অবশ্যই এই এলাচ, দারচিনি, তেজপাতা সবকিছু কিন্তু ক্লিন করে নিতে হবে। আমি কিন্তু এগুলো ক্লিন করে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। এরপরে হালকা করে চুলোর মধ্যে গরম করে নিচ্ছি। যেহেতু এখন শীতের সময় রোদের তাপটা অনেক আছে, তারপরও আমি দিলাম না এই কারণে যে ছাদে দেওয়ার পরে এখন কিন্তু ধুলোবালিটা অনেক বেশি লেগে যাবে। সেই জন্য আমি আর ছাদে দেইনি, চুলার মধ্যেই এটা গরম করে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা কিন্তু ইলেকট্রিক ওভেনেও রোস্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে অল্প সময়েও হয়ে যাবে। তো এই যে আমি এক এক করে সবগুলো গুঁড়ো কিন্তু করে নিয়েছি। আর এটা অবশ্যই আপনার গুঁড়ো করার পরে একটা চালনির সাহায্যে চেলে নেবেন, তাহলে মশলার মধ্যে আর দানা দানা ভাবটা থাকবে না। যদিও আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলো সব শুকনো জারে ভরে নেব। আমার যে রেগুলার মশলার জারগুলো রয়েছে, যেগুলো আমি রেগুলার ব্যবহার করি, সেগুলো সেই জারেই ভরে নিচ্ছি। অল্প অল্প মশলা ছিল, আবার অনেকটা কিন্তু শেষও হয়ে গিয়েছিল, যে কারণে আমি কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত আস্তা মশলাও ব্যবহার করেছি। তো এখন আমার সব থেকে বড় কাজটাই শেষ হয়ে গেছে। আমার মনে হয় রমজান মাসের অনেকটা ঝামেলাই আমার চলে গেছে। গুঁড়া মশলা করা থাকলে আর কোনো ঝামেলাই থাকে না। আমার কাছে মনে হয় সংসারের অর্ধেক কাজ কমে যায়। ফাহমিদা আক্তার পিআইডি থেকে একজন আপু জানতে চেয়েছেন, আপু তোমার সিঙ্কের মাপটা কত, লম্বা কতটুকু আর পাশ কতটা? আপু আমি এটা সঠিক মাপটা জানি না, তাই আমি আসলে এখন বলতে পারছি না। অবশ্যই আমি পরবর্তীতে আবার যখন ফ্ল্যাটে যাব তখন না মাপটা নিয়ে তোমাকে নিশ্চয়ই জানিয়ে দিব। আমার আরেকজন আপু জানতে চেয়েছেন কিচেনে কোন বোর্ডটা ব্যবহার করেছি সেটা জানাতে বলেছেন। আপু আমি আপনার ক্ষেত্রে দুঃখিত, কারণ কি বোর্ডটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আমার জানা নেই। আর সঠিকটা না জেনে আসলে জানানোটা ঠিক হবে না। এই বিষয়টা আপনার ভাইয়া ভালো জানেন, তো তার কাছ থেকে জেনে আমি আপনাকে কমেন্ট করে জানিয়ে দিব। আমার আরেকজন আপু কমেন্ট করে বলেছেন, আপু তুমি কিছু মনে করো না, তোমার বাসার ফ্লোর টাইলসটা আমার ভালো লেগেছে, এছাড়া কোনো টাইলসই ভালো লাগেনি। আপু এটা আসলে প্রত্যেকটা মানুষের রুচির বিষয়। তোমার কাছে হয়তোবা ভালো নাই লাগতে পারে, কারণ প্রতিটা মানুষের চয়েস, রুচি বলেন বা পছন্দ বলেন, সবকিছুই আলাদা। তাই কারোর সাথে কিন্তু কারো মত বা পছন্দের মিল থাকে না। তো আমি আসলে চেয়েছি আমার বাসায় সবকিছু একটু হোয়াইট থিমের মধ্যে করার জন্য, মানে একদম হালকা কালারের মধ্যে। তাই আমি কিন্তু সবকিছু একটু হোয়াইটের মধ্যেই নিয়েছি। তাই হয়তোবা আপনার কাছে ভালো নাই লাগতে পারে, তবে অনেকের কাছেই কিন্তু ভালো লেগেছে। আসলে একটা জিনিস কিন্তু সবার কাছে একইভাবে ভালো লাগে না সমানভাবে। তবে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মতামতটি জানিয়েছেন, কারণ আমার কাছে আমার প্রতিটা ভিউয়ার্স অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই আমিও চাই আমার প্রতিটা ভিউয়ার্স সব কিছুর বিষয়ে মতামত জানাক, এতে আমার ভালোই লাগে। এখানে আসলে মনে করার কিছুই নেই। তো এরই মধ্যে সমস্ত মশলাগুলো জারে ভরে নিয়েছি। আলায়া ফেরদাউস আইডি থেকে একজন আপু লিখেছেন, আপু আমার নামটি তোমার ভিডিওতে নিও। আপু এই যে তোমার নামটি নিয়ে নিয়েছি, আশা করছি তুমি অনেক বেশি খুশি হয়েছ। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না। ধাঁধার সঠিক উত্তর ছিল গার্লস স্কুল, যেখানে শুধুমাত্র মেয়েরাই পড়ে। যিনি সর্বপ্রথম কমেন্ট করেছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সানজিদাস পেন্টিং। সানজিদা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন ডাক্তার রক্ত নিয়ে যায় কিন্তু কোনো রিপোর্ট দেয় না?
আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো এই যে দেখুন, আজকে কিন্তু সারাদিনে অনেক কিছু ক্লিন করে নিয়েছি, সেগুলো বেলকনি ভর্তি করে শুকাতে দিয়েছি, যেগুলো আপনাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, দেখতে দেখতে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।